ঢাকা ও আশেপাশের জেলায় তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ চরমে। ফিলিং স্টেশনেও দীর্ঘ লাইন। মহেশখালের এলএনজি টার্মিনালে ত্রুটির প্রভাব পড়েছে সরবরাহে। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। চাঁদাবাজি বন্ধ না হলে বিপদে পড়বে সরকার, মনে করেন স্পিকার। প্রয়োজনে প্রভাবশালীদেরও ছুঁড়ে ফেলার তাগিদ। ক্ষমতাসীনদের নীরব সমর্থনের অভিযোগ বিরোধী দলের। চাঁদাবাজিকে কঠোর হস্তে তা দমন করতে হবে। এতে যদি দলের কোনো ডাকসাইতে নেতা থাকেন তাকেও ছুঁড়ে ফেলতে হবে। এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল। এরপরে ডিবি বসে একদিন রাখার পর মুসলিগাদের তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মৌলভীবাজারে কমলগঞ্জে নির্বিচারে কাটা হলো 1200 কমলা ও মাল্টা গাছ। চাঁদা না পেয়ে বাগান উচ্ছেদের অভিযোগ। বনভূমি দখলমুক্ত করতেই অভিযান, দাবি বন বিভাগের। কক্সবাজারে সাগর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা। সাইডারডেইল ও নয়ারপাড়ায় ভাঙনে বিলীন কয়েকশো বসতি। একনেকে অনুমোদনের অপেক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প। 14 গোষ্ঠীর যে বাড়িঘর ছিল আজকে আমরা সব খারাপ। আমাদের আর টিসে বেরিবাদ, কিন্তু এগুলো সংস্কার করতে হবে। মোবাইল ফোন সেবা এবার 2G প্রযুক্তি বন্ধের পরিকল্পনা। ডেটা স্মার্টফোনের ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। আগ্রাসী পদক্ষেপ বলছেন হ্যান্ডসেট নির্মাতারা। আখাউড়ায় 6 বছরেও শেষ হয়নি তিতাস সেতুর নির্মাণ কাজ। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতার কথা বলছে ঠিকাদার প্রতিষ্ঠান। ঝুঁকি নিয়েই চলছে নদী পারাপার। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও দিল্লিতে বেগবান হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন। যন্তর মন্তর এলাকা ঘিরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন মোদী সরকার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপি। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। মহেশখালীতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে জাতীয় গ্রেডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এই পরিস্থিতিতে নগরীর আবাসিক এলাকাগুলোতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ লাইনে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা সবখানেই তীব্র গ্যাস সংকটে নাজেহাল মানুষ। সরকার বলছে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় বিঘ্নিত হচ্ছে গ্যাসের সরবরাহ। দ্রুত তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। চুলার আগুন জ্বলছে না, অনেক এলাকাতেই নেই গ্যাসের দেখা। সকালের নাস্তা থেকে রাতের খাবার কোনো সময়ই দেখা মিলছে না গ্যাসের। রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর সহ নগরীর অধিকাংশ এলাকার একই চিত্র। কষ্ট হইতেছে, ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু খাওয়াইতে পারতেছি না, সকালে নাস্তা বানাইতে পারতেছি না, মেয়ে কলেজে যাচ্ছে খাওয়াইতে পারতেছি না, না খাই যাচ্ছে। কালকে দুপুর থেকে তো আমরা রান্না করতে পারি নাই, আর আজকে সকালেই আপনারা দেখছেন, দেখাইছি আপনাদেরকে লাইনে কোনো ধরনের কোনো গ্যাস নাই। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে। নাস্তা বানাও পারি না, খাইও পারি না, সারাদিন উপোস থাকি। রান্না করার কোনো ওয়েই নেই বাসায়, একদম কিচেন টোটালি গ্যাস নাই। এই অসুবিধাতে অনেক আমরা কষ্ট হচ্ছে অনেক। কেবল বাসাবাড়ি নয়, 3 দিন ধরে গাড়ির গ্যাস অর্থাৎ সিএনজিও পাওয়া দুরূহ এই শহরে। গ্যাসের আশায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। যেটুকু মিলছে তাও সামান্য, কারণ চাপ নেই গ্যাসের লাইনে। আমার কষ্টের কথা কেউ কোনো সরকার বোঝে না। কালকে গাড়ি ভাই করছি, গাড়ি চালাই না, জমা দিয়ে গেছি বাসার দিকে, মানে 1 টাকা পাই না বেতন। সারাদিনে 4 বার গ্যাস নেওয়া হয়েছে, তারপর গ্যাস পাই না। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। 100-150 টাকার গ্যাস ঢোকে।
দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। আগে থেকেই ঘাটতি ছিল ১,০০০ মিলিয়ন ঘনফুটের মতো। যে ২,৮০০ MMCFT মিলত তার ৩৫ ভাগই আমদানি করা এলএনজি। যান্ত্রিক ত্রুটিতে সেটি বন্ধ হওয়ায় বেড়েছে ভোগান্তি। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আপনার আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এটা স্থায়ী সমাধানই হবে। কার্যত গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। কখন তা স্বাভাবিক হবে তার উত্তরও অজানা এখনো। গ্যাস সংকটে রাজধানীবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, তবে সেই ভোগান্তি আরও কয়েক গুণে বেড়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। এই পরিস্থিতিতে চুলায় আগুন না জ্বালায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত এই সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। প্রয়োজনে চাঁদাবাজি দুর্নীতির সাথে যুক্ত প্রভাবশালী নেতাকেও দল থেকে ছুড়ে ফেলতে হবে বলে সরকারকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রত্যাশা করেন মেগা প্রকল্পে বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটবে না। এদিকে সরকার দলীয় হুইপ জানিয়েছেন চাঁদাবাজি বন্ধে মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অবশ্য বিরোধী দলের অভিযোগ, মুখে বন্ধের কথা বললেও চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন রয়েছে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকার প্রধান নানা ক্ষেত্রে ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। তবে চাঁদাবাজির মতো ঘটনা এই ক্ষেত্রে সরকারের সুনাম ক্ষুণ্ণ করছে। রাজধানী থেকে তৃণমূলে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ। চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি পুত্র ও জেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক সজীব আটক হলেও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসায় দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। চাঁদাবাজি নিয়ে তর্ক বিতর্ক উত্তপ্ত রাজনীতির মাঠ সংসদ। চাঁদাবাজি বন্ধ না হলে সরকার বিপদে পড়বে। জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার টিকতে পারবে না বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার। প্রত্যাশা করেন মেগা দুর্নীতি বন্ধে সরকার সতর্ক থাকবে। সীমার বাইরে চলে গেলে কিন্তু তখন আর সেটাকে কন্ট্রোল করা যাবে না। বিএনপি সরকারকে যদি ভালোভাবে সময় পার করতে হয় 5 বছর, চাঁদাবাদীকে কঠোর হস্তে তা দমন করতে হবে। এতে যদি দলের কোনো ডাকসাইতে নেতা থাকেন তাকেও ছুঁড়ে ফেলতে হবে। প্রাইম মিনিস্টার এবং সংসদ নেতা তিনি এটা উপলব্ধি করেন, তাকে একটু সময় দেন, আমার মনে হয় তিনি চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। বালিশ কাণ্ড আর এইসব কাণ্ড হয়েছে, এগুলো এখন আর সম্ভব না। ব্যাপারটা শেখ হাসিনার পরিণতি, এটা সকলের জন্য একটা শিক্ষা। চাঁদাবাজিকে সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে দাবি তার। তবে বিরোধী দল বলছে চাঁদাবাজিতে সরকারের নীরব সমর্থন আছে। একজন এমপির পুত্র চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল। এরপরে ডিবি বসে একদিন রাখার পর মুসলিগা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর দ্বারা কে বোঝা যায় চাঁদাবাজির বিরুদ্ধে সরকার বলতেছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? তাহলে কি সরকার ব্যর্থ, না চাঁদাবাজির ব্যাপারে সরকারের একটা মৌন সমর্থন আছে? দুটার একটা তো হইতে হবে। এটা সরকারকেই পরিষ্কার করতে হবে। এটা সহনীয় পর্যায়ে আনার জন্য বন্ধ পৃথিবীতে কে করতে পারে না। বাংলাদেশের এই কালচার সহনীয় বা জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কঠিনভাবে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আইন প্রণয়ন প্রক্রিয়ায় তাড়াহুড়োর অভিযোগ করেন বিরোধী দলের নেতা, যদিও অভিযোগ অস্বীকার করছেন সরকারি দলের হুইপ। তাদের সাথে আলোচনার সাপেক্ষে কিন্তু করা হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলাম। গতকাল বিকেলে রাজধানীর মেন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়। এমপি নজরুলকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার কথাও জানিয়েছে জামায়াত।
গেল সোমবার রাত থেকে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে তার নিজ আসন সাতক্ষীরা 4-এ বিক্ষোভ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। আমরা কোথাও নিরাপত্তা পাই না, তারা বড় বড় কথা বলে স্টেজে, অথচ কাজ করে অন্যরকম। মুরব্বীরা যদি করে তাহলে তো আরো ছেলেপিলে খারাপ হয়ে যাবে। আমরা ওনার পদত্যাগ প্লাস ওনাকে এমপি হিসেবে দেখতে চাই না, এটা আমাদের সাতক্ষীরাবাসীর জন্য ইজ্জতের ব্যাপার। পুরো সামনগরবাসীর কাছে তিনি দুহাত করজোর করে ক্ষমা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যেন উনি সামনগরবাসীকে কলঙ্কের হাত থেকে মুক্ত করে। ঘটনা প্রকাশের পর থেকেই প্রশ্নের মুখে পড়ে জামায়াত। গাজী নজরুল ইসলামের এমন অনৈতিক কাজের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দলটি জানায়, তদন্তের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে। গঠন করা হয় 2 সদস্যের তদন্ত কমিটিও। সেই তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন নিয়ে বিরোধী দলীয় নেতার বাসভবনে জরুরি বৈঠকে বসে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলন প্রমাণিত হয়েছে, যার ফলে দলীয় গঠনতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে অধিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জামায়াত ইসলামী। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানির সংকট নিরসনে সরকারের নেওয়া উদ্যোগ 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে, এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে স্বল্প সময়ে এলএনজি আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। শিল্প খাতে 2 সংগঠন বিটিএমএ এবং বিজিএমই এর নেতৃত্বের সাথে বৈঠকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চায় বিটিএমএ। একদিকে গ্যাস বিদ্যুতের সংকট, অন্যদিকে বৈশ্বিক অস্থিরতা। দেশ ও আন্তর্জাতিক এই 2 সংকটে গেল 2 বছরে বন্ধ হয়েছে 5 শতাধিক শিল্প কারখানা, যার মধ্যে 200-র বেশি তৈরি পোশাক খাতের। বন্ধ হওয়া টেক্সটাইল মিলের সংখ্যা 250 শতাধিক। সংকট মোকাবেলায় এই 2 শিল্পের সংগঠন বিটিএমএ এবং বিজিএমই এর সাথে আলাদা বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চায় বিটিএমএ। এ সময় সংগঠনের সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে বিটিএমএ সভাপতি বলেন, বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন, এটা কি আরও কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন। আমাদের বন্ধ আর অর্ধ বন্ধ দুটোই আমাদের মধ্যে আছে। এগুলা যদি চালু হয় 15 লক্ষ লোকের কর্মসংস্থান ইমিডিয়েটলি সম্ভব। এখন এগুলো চালু করতে হলে যে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে আমাদের উপরে, সেগুলাও ভাববার বিষয় আছে, ওনাগুলো আমরা তুলে ধরেছি। বিকালে প্রধানমন্ত্রী বৈঠক করেন বিজিএমই নেতাদের সাথে। উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম সহ অন্য নেতারা। বৈঠক শেষে বিজিএমই সভাপতি জানান, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে স্বল্প এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি, উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে এবং শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। মালয়েশিয়াতে ছোট করে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে জ্বালানি অর্থাৎ এলএনজির সরবরাহ করা হয়। সেটা ইন্দোনেশিয়ার সাথে ওরা যেভাবে কাজ করে, বাংলাদেশের সাথেও সেটা নিয়ে কাজ করছে জ্বালানি মন্ত্রণালয়।
বৈঠকে বন্ধ কারখানা চালু করতে সরকারের দেয়া প্রণোদনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিটিএমএ ও বিজিএমইএ নেতারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কেটে ফেলা হয়েছে প্রায় 1200 ফলজ কমলা ও মাল্টা গাছ। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগান করতে বন বিভাগকে কিছু কর্মকর্তাকে নিয়মিত অর্থ দিতেন তিনি। এবার অতিরিক্ত টাকা দিতে না পারায় বাগান উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগ বলছে, সরকারি বনভূমি দখলমুক্ত করতে আইন অনুযায়ী অভিযান চালানো হয়েছে। সরকার বীজ দিচ্ছে, বলছে যে আপনারা গাছ লাগান, দেশ বাঁচান। স্যার এই দেশটার কি পরিণতিটাই? তাদেরকে সামান্য ছাতা না দেওয়ার কারণে স্যার আমার এত বছরের কষ্ট, এত টাকার খরচ করে বাগান আমার এই দেখেন স্যার কি করছে, মাটির সাথে মিশিয়ে দিছে। এভাবে অভিযোগ করছিলেন কৃষক আলী মোল্লা। তিলে তিলে 8 বছরে গড়ে তোলা কমলা ও মাল্টা বাগান, ফলে ভরা গাছগুলোই ছিল পরিবারের একমাত্র স্বপ্ন আর জীবিকার ভরসা। কিন্তু একদিনের উচ্ছেদ অভিযানে সেই বাগান পরিণত হয়েছে বিরানভূমিতে। রাস্তা নামাই দিয়েছে স্যার, দেখেন আমি আজকে হাজার হাজার টাকা দিইনি এই বাগানটার ফলটা ছাড়া যদি আমি 2 মাস পরে বিক্রি করতাম, তাইলে না হলে আমি 1 থেকে 1.5 কোটি টাকার ফল বিক্রি করতে পারতাম স্যার। এখানে আমি চাঁদা না দেয়ায় কেটে ফেলা হয়েছে কৃষকের 1200 ফলন্ত কমলা ও মাল্টা গাছ। বন বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক আলী মোল্লা ও তার পরিবার। কাণ্ড তার তাণ্ডব চালাইছে স্যার, হলো প্রীতম বড়ুয়া আর হলো অর্জুন কান্তি দস্তিদার। তারা আমার নিজে আমার বাড়িতে আসছে টাকা দেন, আমি টাকা দিই নাই। আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে চাঁদা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা আলী মোল্লা বন বিভাগকে নিয়মিত মাসোহারা দিয়ে 5 একর জমিতে চাষাবাদ করে আসছিলেন। কৃষকের অভিযোগ, মাসোহারা বাবদ বন কর্মকর্তা এবার প্রায় 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানের নামে কেটে ফেলা হয় কমলা ও মাল্টা গাছ। কোনো নোটিশ নেই, কোনো কিছু নেই। 3টা মাস সময় দিলে আমরা চারা বিক্রি করতাম, কমলার চারাগুলো বিক্রি করতাম, ফল বিক্রি করতাম, আনারসের চারা বিক্রি করতাম, এই যে টমেটো চারাগুলাও যে আমরা উঠে বিক্রি করতে পারতাম। আমাদের একটু টাইম কেন দিল না? এত অমানবিক কেন এই শিক্ষিত মানুষগুলা? 3 মাসের কিবা 4 মাসের সময় দিতে বলে তুমি কাঁচা উদ্ধার করো, আমরা আইনের সরকারি বাগান করবো, কিবা একটা করবো, কি কেন আমরা হয়েছে না? অমনি ওটা ছড়িয়ে তারা খাটিয়ে লাগলো, পশুর মতো কাজ করে গেছে। এই যে কাণ্ডব লীলা এই বাগানে চালাইছে। হাটটা তো 5 বছর আগে হাটলায় না, লাগায় গেলেও হাটলায় না, কখন হাটও। তবে চাঁদা দাবি বা প্রতিহিংসাবশত গাছ কাটার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বন বিভাগ। তাদের দাবি, জমিটি সরকারি বনভূমি এবং দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, তাই আইন অনুযায়ী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যেহেতু এটা সংরক্ষিত বনভূমি, বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো চাষাবাদ বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। এই ধরনের সম্পূর্ণ বেআইনি কার্যক্রম, আমরা সেজন্য এগুলো বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করেছি। এদিকে এনজিও থেকে প্রায় 20 লাখ টাকা ঋণ নিয়ে গড়ে তুলেছেন এই বাগান। কয়েক মাস পর ফল বিক্রি করে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল, কিন্তু বাগান ধ্বংস হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ এবং সংসার চালানো দুই নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। উত্তাল সাগরের ঢেউয়ে প্রতিনিয়ত বিলীন হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি, সায়রা ডেইল ও নয়াপাড়া এলাকার মানুষের বসতভিটা। একসময় কয়েকশো পরিবারের বসতি থাকলেও এখন ভাঙনে বিলীন অনেকের ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাটে সাগর থেকে বালি উত্তোলনের পর এক যুগে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি হারিয়ে বেড়িবাঁধ ও খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। স্থায়ী পুনর্বাসন ও পাথর দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাতার বাড়িতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব এখন একনিকের অনুমোদনের অপেক্ষায়। সাগরের করালগ্রাসে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা। বর্ষায় চোখের সামনে ঘরবাড়ি হারানোর এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না উপকূলবাসীর। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের সায়রারডেইল ও নয়াপাড়া এলাকা, কয়েকশো পরিবারের বসতি ছিল এখানে, এখন সাগরের ঢেউয়ে বিলীন। স্থানীয়দের দাবি, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাটের জন্য সাগর থেকে বালি উত্তোলনের পর গত 12 বছরে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের।
আমাদের বাপদাদার যে 14 গোষ্ঠীর যে বাড়িঘর ছিল আজকে আমরা সব খারানো লুডোর মাঝে বসন্ত করে বাদ বানি লাই দেখাই আমাদের আর টিপসই বেরিবাদ, কিন্তু এগুলো সংস্কার করতে হবে। স্থানীয় ও জনপ্রতিনিধিদের অভিযোগ, কয়লা বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে একসময় স্থানীয়দের উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন দেখানো হলেও বাস্তবে অনেক পরিবার হারিয়েছে তাদের বসত ভিটা। ভাঙন ঠেকাতে পাথরের বাঁধ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। যে জাতি জমি দিয়ে মাতার বাড়ির জাতীয় গ্রিডে যুক্ত করে এই জাতিকে সচল রাখে, জাতীয় অর্থনীতিকে সচল রাখে, সেই এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। তার বাড়ির খেটে খাওয়া মানুষের জন্য এটা একটা উন্নয়নের একটা বর্ষা দিয়েছিল, কিন্তু আমরা উন্নয়নের বদলে পেয়েছি আমরা প্রতারণা। জিয়ান জায়গা হারায় বর্তমানে ইয়েন যদি আজিয়ে রাতিয়ে ভাঙি দয় সারা মতর বাড়ির মানুষ উন্দুর মরা বাকিব। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে, তারা টাকার কোনো জায়গা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে মাতারবাড়িতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায়। জুবাইর রিফাত, যমুনা নিউজ। মোবাইল ফোন সেবা এবার 2G বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। 2029 সালের মধ্যে লক্ষ্য বাস্তবায়নে এরই মধ্যে কারিগরি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই প্রযুক্তি বন্ধের পর আর সচল থাকবে না কম দামের বাটন ফোনগুলো। ডেটার ব্যবহার বৃদ্ধি, তরঙ্গের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং স্মার্টফোনের ব্যবহার বাড়াতে 2G বন্ধের এই প্রস্তুতি। তবে মাত্র 3 বছরের মধ্যে সীমিত আয়ের মানুষের হাতে থাকা বাটন ফোন বন্ধের পরিকল্পনাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন হ্যান্ডসেট নির্মাতারা। ডিজিটাল ইকোনমির শতভাগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে 2029 সালের মধ্যে 2G প্রযুক্তি বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তি বন্ধের পরই অচল হয়ে পড়বে বার ফোন বা কম দামের বোতাম টেপা ফোনগুলো। এরপর 4G এবং 5G প্রযুক্তির মাধ্যমে কেবলমাত্র ফিচার ফোন এবং স্মার্টফোনেই ভয়েস ও ইন্টারনেট সেবা মিলবে। অর্থাৎ কথা বলার জন্য কম দামের বার ফোনগুলো আর থাকবে না। 2029 সালের মধ্যে 3G প্রযুক্তির মতো 2G প্রযুক্তিও চিরতরে বন্ধের প্রস্তুতি নিচ্ছে মোবাইল অপারেটররা। যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের 50%, নিয়ারলি 50% এখনও আপনার এমটি, মানে ইউজ হচ্ছে না। সরকারের যে প্ল্যান এবং স্ট্র্যাটেজি আছে 2029 সালে 2G সানসেট করার, আমাদেরকে সেখানে থাকা উচিত, সেই এইম নিয়ে এগিয়ে যাওয়া উচিত। 2029-এ গিয়ে হয়তো আমরা এটা রিভিউ করে দেখতে পারি যে কতটুকু আমরা অ্যাচিভ করেছি। দেশের 2G নেটওয়ার্কে এখনও 45% বারফোন চালু আছে। প্রতি বছর মাত্র 5% গ্রাহক বারফোন ত্যাগ করে স্মার্টফোনে ঝুঁকছে। মাত্র 3 বছরের মধ্যে 2G বন্ধের পরিকল্পনাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন হ্যান্ডসেট নির্মাতারা। 29কে আমরা অ্যাগ্রেসিভ বলছি, 30কে মডারেট বলছি, 31 না 32 একটা ছিল, এটাকে আমরা কনজারভেটিভ বলছি। তা আমাদের বাংলাদেশের ইকোনমিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের অ্যাগ্রেসিভ মডেলিতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি কেউ না কেউ সাফার করবে, আইদার কাস্টমার সাফার করবে অথবা আমরা ইন্ডাস্ট্রি সাফার করব, অথবা ওই গ্রে চ্যানেল ফুলে ফেঁপে উঠবে, মানে কেউ না কেউ গ্রসলি ইম্প্যাক্টেড হবে। 2G বন্ধের আগে স্মার্টফোনের দাম সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়ার পরামর্শ প্রযুক্তিবিদদের। 2G শাটডাউন হয়ে যাওয়ার সাথে সাথে এই ফোনগুলো অকার্যকর হয়ে যাবে। স্মার্টফোনের পেনিট্রেশন বাড়ানোর ক্ষেত্রে সরকারের আরও বেশি প্রণোদনা দেওয়ার একটা বিষয় আছে। সেটা হ্যান্ডফোন যারা প্রস্তুতকারক তাদের মাধ্যমে হতে পারে, অপারেটররা হতে পারে, ব্যাংক হতে পারে। সেটের উচ্চ মূল্য এবং গ্রাহকের ব্যবহার সুবিধা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে 2G বন্ধের পরামর্শ হ্যান্ডসেট নির্মাতাদের। 2-3 বছরের মধ্যে যদি অপারেটরগুলো 4G ফিচার ফোন নিয়ে যদি বান্ডেলিং করে, ইন্টারনেট, ভোল্টি, বিভিন্ন কিছু যদি বান্ডেলিং প্যাকেজ করে, তাহলে যেটা হয় যে কাস্টমারের হাতে এই 2-3 বছরে অনেক সেট 2G রিপ্লেস হয়ে 4G ফিচার ফোনে যাবে উইথ মিনিমাম কস্ট, কারণ স্মার্টফোনের দাম তো অনেক বেশি। বর্তমানে 2G প্রযুক্তিতে প্রায় 5 কোটি বারফোন চালু আছে, আর 4G এবং সীমিত পরিসরে 5G প্রযুক্তিতে চালু আছে 6 কোটি স্মার্টফোন। 2G বন্ধের পাশাপাশি তরঙ্গের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করার জন্য এরই মধ্যে কারিগরি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 2 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি খুলনা বেতার। ঢাকা কর্মসূচির সম্প্রচার আর নামমাত্র অনুষ্ঠান নিয়ে চলছে কেন্দ্রটি। এতে বেকার হয়ে পড়েছেন 2000-এর বেশি শিল্পী কলাকুশলী।
খুলনা বেতার কেন্দ্র পূর্ণাঙ্গ চালুর দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিল্পীরা। বেতার কেন্দ্র পুনরায় সচলে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখনও স্পষ্ট দগদগে ক্ষতচিহ্ন। পুড়ে যাওয়া স্টুডিও ভবন, রেকর্ডিং ও ট্রান্সমিশন কক্ষ, আর্কাইভ সহ সবকিছু পড়ে আছে এভাবেই। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেতারের একমাত্র পূর্ণাঙ্গ কেন্দ্র খুলনা বেতার, যেখানে সারাক্ষণ লোকের আসা যাওয়া ও বাদ্যযন্ত্রের ঝনঝনানি ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। পুড়ে যাওয়ার 2 বছর পার হলেও এখনও মিলে ছাই ভস্য। কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি কেন্দ্রটি। অনেক শিল্পী একসাথে আড্ডা দিয়েছি, কথা বলেছি, রিহার্সাল করেছি। এটা আসলে মেনে নিতে পারি না 2 বছর ধরে এই জায়গাটা এভাবেই পড়ে আছে। এই অর্থের উপরেই আমাদের সংসার কিছুটা চলে, আমরা কিন্তু সেই জায়গা থেকে খুব দুর্বিষহ একটা জীবনযাপন করছি। তো 45 বছর ধরে এই বেতারের সঙ্গে জড়িত এবং কাজ করছি। এই 2 বছর কোনো কাজকর্ম নাই। বর্তমানে অস্থায়ীভাবে একটি স্টুডিও চালু করে গুটি কয়েক শিল্পী ও কলাকুশলীর মাধ্যমে চলছে বেতার কেন্দ্রটি। 4 ঘন্টার সম্প্রচারে থাকছে স্থানীয় সংবাদ পাঠ, আর বিশেষ দিনে থাকছে কিছু অনুষ্ঠানমালা। কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করেছেন শিল্পী কলাকুশলীরা। শিল্পীদের জন্য পর্যাপ্ত বাজেট আমাদের দরকার এবং খুলনা বেতারকে পূর্ণাঙ্গভাবে চালু করার জোর দাবি আমাদের শিল্পীদের, খুলনাবাসীর। আমরা 2 বছর কিন্তু কোনো অডিশন নিতে পারি না, শিল্পীদের নিতে পারি না, যারা অ্যানাউন্সমেন্ট করে তাদের নিতে পারি না, নাটকে যারা আছে তাদেরও নিতে পারি না। তো ফলে কী হচ্ছে, এই সব লোকজন যারা হয়তো ভাবতো যে একজন তবলা শিখছে, একজন গান শিখছে, একজন গিটার শিখছে, এ কিন্তু মোটিভেট হয়ে যাচ্ছে। প্রায় 100 কোটি টাকার উপরে আমাদের ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মেশিনপত্র সব সহ। আমাদের এখন শিল্পী সম্মানী খাতের যে আগের যে সেই বরাদ্দ, সেটি তো আর এখন আমাদেরকে সরকার দিচ্ছেন না। পুনরায় কেন্দ্রটি চালু করতে হলে ঢেলে সাজাতে হবে সবকিছু। কর্মকর্তারা জানান, অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় সহ সব মিলিয়ে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আমার মেইনলি আমাদের মূল ভবনটিকে আমরা অক্ষত রেখে, যেটা বড় ধরনের ক্ষতি হয়েছে, স্টুডিও ব্লক, যেখানে শিল্পী কলাকুশলীরা প্রোগ্রাম করেন, এই এবং যন্ত্রপাতির সমন্বয়ে এই কাজটা, এবং আমাদের এখানে একটা সুউচ্চ 400 ফিট উচ্চতার টাওয়ার হবে। 2024 সালের 5 আগস্ট খুলনা বেতারে হামলা ও আগুন দেয়া হয়। পুড়ে যায় বেতারের অবকাঠামো, যন্ত্রপাতি, নথিপত্র সহ সংরক্ষিত অনেক সম্পদ। তাপস সরকার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর ওপর প্রায় 20 কোটি টাকা ব্যয়ের একটি সেতুর নির্মাণ কাজ 6 বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের পর 5 দফা মেয়াদ বাড়িয়েও থমকে আছে সকল কার্যক্রম। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন আশেপাশের কয়েক হাজার মানুষ। সেতুটি তৈরি হলে আখাউড়া থেকে সদর উপজেলায় স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারতেন স্থানীয়রা। যাতায়াতের সুবিধা পাবেন শিক্ষার্থী, রোগী ও কৃষকরাও। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি বাসিন্দাদের। অসুস্থ শরীর, তীব্র যন্ত্রণা, তবুও অ্যাম্বুলেন্স নয়, হাসপাতালের পথে রোগীকে উঠতে হচ্ছে টুকরিতে চেপে। এরপর নৌকায় পাড়ি দিতে হবে তিতাস নদী। একটি সেতুর অভাবে প্রতিদিন এমনই অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। আধুনিকতার এই সময়ে তাদের জীবন যেন থমকে আছে অবহেলার এক দীর্ঘ অপেক্ষায়। 2020 সালের অক্টোবরে কৃষ্ণনগর গ্রামের তিতাস নদীর ওপর 208 মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 2023-এর ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল সেতুটি, কিন্তু 5 বার সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এর ফলে কৃষ্ণনগর, ভবানীপুর, বরিশাল সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছেন। সন্ধ্যার পর এই পথে চলাচল বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন এসব বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, নারী, রোগী ও কৃষকদের।
নৌকা না পাইলে আমরা অনেক বড় কষ্ট হয়, আমরা পরীক্ষা দিতে পারি না, আমরা যাতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে অনেক সময় বাজারে যাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কত ছাত্রছাত্রী তো মারা গেছে ওই বা ওখানে ছাত্রছাত্রী যাইতে ভয় ভিত্তিক হয়ে আয় না, স্কুলে যাইতে চায় না। প্রায় 6 বছর পেরিয়ে গেলেও সেতুর মাঝে 44 মিটার দীর্ঘ মূল স্প্যান, রেলিং, ডেক স্ল্যাব সহ বেশ কিছু নির্মাণ কাজ এখনো বাকি হয়নি। দুই পাশের অ্যাপ্রোচ সড়কও। এর মধ্যে গত 1 বছর ধরে পুরোপুরি বন্ধ নির্মাণ কাজ। ছেলেমেয়ে লইয়া এই পারে আইতাম পারি না, যেতাম পারি না, খুব কষ্ট করতেছি, ভোগ করতেছি। ব্রিজের অত্যাবশ্যক অতি তাড়াতাড়ি এই ব্রিজকে সম্পূর্ণ করার জন্য বিনীত আবেদন করছি। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র এবং ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই বিলম্বিত হয়েছে নির্মাণ কাজ। আর্টসের একটা ডিজাইনের জটিলতা ছিল, এই জটিলতাটা কাটছে, অলরেডি আর্টসের ডিজাইন দিছে, কিন্তু দিলে কি হবে, অ্যাকুইজিশন না হওয়ার কারণে এটা আরো বিলম্বিত হইতে পারে। এদিকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বলছে, ঠিকাদারের লোকবল ও নির্মাণ সামগ্রীর সংকটের কারণেই দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় 70% কাজ সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মাঝখানের একটা স্প্যান আছে যেটা আর্টস গার্ডার স্প্যান, এই স্প্যানটা একটু স্পেশাল টাইপের, এটা ঠিকাদারের সেন্টারিং এর একটু অভাব আছে এবং দক্ষ মিস্ত্রিও লাগে, যেটা তারা কালেক্ট করছে, তাকে চূড়ান্ত চিঠি দিয়েছি, যদি স্বল্প সময়ের মধ্যে কাজটি শুরু করে সমাপ্ত না করে আমরা কাজটি বাতিলের দিকে যাব। উপজেলা প্রশাসন বলছে, বিভিন্ন অভিযোগ থাকায় পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঠিকাদার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। তবে মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে আবারও সেতু নির্মাণে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন বর্তমান ইউএনও। কাজের ধীরগতির কারণে আমাদের যেহেতু জনদুর্ভোগ হচ্ছে, আদার সে তাড়াতাড়ি কাজ করে দিবে অথবা তাকে যেই বাংলাদেশ প্রকিউরমেন্ট অথরিটি যারা আছেন, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে। দ্রুত সেতু নির্মাণ কাজ আবার শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অগ্রগতি হবে কৃষি, শিক্ষা সহ বিভিন্ন পর্যায়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভে ক্রমেই বেড়ে চলেছে ছাত্র জনতার ঢল। সময়ের সাথে পাল্লা দিয়ে আরও তীব্রতর হচ্ছে আন্দোলন। ককরোচ জনতা পার্টির ডাকে সাড়া দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। বুধবার রাতভর রাফেনবার্গ, টলস্টয়মার্গ, কর্নার প্লেস সহ যন্তর-মন্তরের একাধিক স্থানে অবস্থান ধরে রাখে শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় বিপুল সংখ্যক পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করে প্রশাসন। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে কয়েক দফায় বিচ্ছিন্ন সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। যন্তর-মন্তরে ইন্টারনেট সেবা বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ তোলে শিক্ষার্থীরা। বুধবার বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হন যন্তর-মন্তরে। বিক্ষোভ ছড়ায় অন্তত 7 রাজ্যে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় পার্লামেন্টেও। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একসময় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন, আর এখন নিজেই প্রশ্ন ফাঁস বিতর্কের কেন্দ্রে। দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বিরোধীদের পদত্যাগের দাবি এবং সরকারের উপর বাড়তে থাকা চাপ সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। একসময় বিজেপির ছাত্র সংগঠনের সদস্য ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিশ্বস্ত হিসেবে পরিচিত। ভারতের ওড়িশা রাজ্যে 1969 সালে জন্ম ধর্মেন্দ্র প্রধানের। রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবনেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির কর্মী হিসেবে শুরু। এরপর বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে উঠে আসেন। ধাপে ধাপে হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ওড়িশার রাজনীতি পেরিয়ে জায়গা করে নেন জাতীয় পর্যায়ে। লোকসভা ও রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় পান একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথমে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, পরে ইস্পাত ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়। 2021 সালে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান ধর্মেন্দ্র প্রধান। 2024 সালে মোদীর তৃতীয় মেয়াদের সরকারেও সেই দায়িত্ব বহাল থাকে। 1997 সালে ওড়িশা একটি প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান। সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জেও আহত হয়েছিলেন তিনি। গেল কয়েক বছর ধরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর রাজনৈতিক কৌশল বাস্তবায়নের অন্যতম কারিগর তিনি। তার দূরদর্শিতার কারণেই ওড়িশায় প্রায় 25 বছর ধরে রাজত্ব করা বিজেপির পতন হয়।
ছাত্রনেতা হিসেবে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার নেতৃত্ব ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক পথচলা ছিল দীর্ঘ এবং সফল, কিন্তু এখন সে পথচলার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে তিনি। কারণ প্রশ্ন কেবল একটি পরীক্ষা নিয়ে নয়, প্রশ্ন কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ রক্ষায় সরকারের সক্ষমতা নিয়েও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। একের পর এক বেনামি অর্ডারে খাবার পৌঁছে যাচ্ছে দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জড়ো হওয়া ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা জানাতেই এমন উদ্যোগ ভারতের সাধারণ মানুষের। আন্দোলনে সরাসরি যোগ দিতে না পারলেও বিভিন্নভাবে অবদান রাখছেন দেশ বিদেশের ভারতীয়রা। অনেকেই মোদী সরকারের উপর অনাস্থার জানান দিয়েছে সামাজিক মাধ্যমে। দিল্লির যন্তর মন্তরে খাবার ডেলিভারি দেওয়া রাইডারদের ভিড়, আর তাদের ব্যাগে নানা পদের খাবার। এগুলো ককরোচ জনতা পার্টির ব্যানারে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা আন্দোলনরত ছাত্রছাত্রীদের জন্য। তবে এই খাবারের অর্ডার করেননি কোনো শিক্ষার্থী। খাবারগুলো এসেছে বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে। সুইগি, জোম্যাটো ও জ্যাপটোর মতো অনলাইন ফুড ও র্যাপিড ডেলিভারির মাধ্যমে খাবার, পানি সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাচ্ছে দিল্লির যন্তর মন্তরে। আন্দোলনে সরাসরি যুক্ত হতে না পারলেও শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানাতেই এমন পদক্ষেপ অনেকের। তাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী ভারতীয়রাও, তবে তারা নাম প্রকাশে অনিচ্ছুক। অর্ডারটা কে দিয়েছেন জানি না, আমাকে বলা হয়েছে যন্তর মন্তর আন্দোলনরত ভাইদের চা পৌঁছে দিতে, ব্যাস এইটুকুই। অর্ডারের নাম পরিচয় গোপন রাখা হয়েছে, আমাকে শুধু খাবারের প্যাকেটগুলো সবার মাঝে ভাগ করে দিতে বলা হয়েছে। ভারতের জনগণ যে মোদী সরকারের উপর ক্ষুব্ধ, তারই বহিঃপ্রকাশে এমন সব উদ্যোগ। বুধবার শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর পাশে দাঁড়ায় পাঞ্জাবের কৃষকেরাও, আর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের 7টি রাজ্যে। দিন দিন আরও বেগবান হচ্ছে আন্দোলন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আর ফ্রান্সের সর্বোচ্চ 3 ফুটবলার আছেন একাদশে। মেসি সহ আর্জেন্টিনা 2 জন জায়গা পেয়েছেন বেস্ট 11-এ। বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে ফরমেশন করা হয়েছে 4-3-3। একাদশে নম্বর 9 নির্বাচিত হয়েছেন আর্লিং হাল্যান্ড। 2 উইঙ্গার হিসেবে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। 3 মিডফিল্ডারের সেন্টারে গোল্ডেন বল জয়ী রদ্রি, আর তার রাইটে মাইকেল ওলিসে, আর লেফট সাইডে জায়গায় আছেন জুড বেলিংহাম। 4 জনের ব্যাক লাইনে সেন্টারে আছেন ফ্রান্সের উপামেকানো আর আর্জেন্টিনার লিসান্ড্রো মার্টিনেজ। রাইট ব্যাক হিসেবে আছেন পেদ্রো পেরো, আর লেফট ব্যাকে জায়গা পেয়েছেন আরেক স্প্যানিশ কুকুরেলা। একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি 39.6% ভোট পেয়ে গোলরক্ষকে জায়গা পেয়েছেন কেপ ভার্দে অধিনায়ক ভাজিনহা। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় পাথর আমদানির পাশাপাশি ধারাবাহিকভাবে বাড়ছে রফতানিও। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিলের চাহিদা বেড়েছে নেপালে। সংশ্লিষ্টরা বলছেন, রফতানি বাড়াতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন। বাংলাবান্ধা বন্দর থেকে বিদায়ী অর্থবছরে আগেরবারের তুলনায় 257 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর মহাসড়ক জুড়ে পাথরসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভিনদেশি ট্রাকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশি পণ্য। একসময় বাংলাবান্ধা নিয়ে প্রতিদিন 150 থেকে 200 ট্রাকে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হতো। এখন রফতানিতেও গতি ফিরেছে। প্রতিদিন অর্ধশতাধিক ট্রাকে ভারত ও নেপালে যাচ্ছে পশুখাদ্য, কৃষি ও পাটজাত পণ্য, কোমল পানীয় এবং ভোগ্যপণ্য। গত 2 বছরের তুলনায় এই অর্থবছরে আমাদের আমদানি রপ্তানিকারকের মান খুবই ভালো। বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আমাদের এই পোর্টে এখন উন্নত হয়েছে। হ্যাঁ, বিভিন্ন পণ্য আপনার ইন্ডিয়া বা নেপালে যাচ্ছে। এক্সপোর্টটা, রপ্তানিটা অনেক বেড়ে গেছে, যে আমাদের ভুসিটা এক্সপোর্ট হচ্ছে। তাই যদি এইভাবে এক্সপোর্টটা কন্টিনিউ থাকে তাহলে হয়তো বা আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অনেক আসবে। যে জটিলতাগুলো আছে এগুলো যদি সরকার একটু সুদৃষ্টিতে দেখে এবং আমাদের যে নিত্য নতুন আইটেমগুলো আছে অনুমোদন, এগুলো যদি আসে তাহলে আমরা অনেক উপকৃত হব এবং সরকার অনেক রাজস্ব পাবে। রপ্তানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে বন্দর শ্রমিকদের। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এদিকে পণ্য খালাস কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদি ভেবে এক্সপোর্ট ইনপুট হয়, আমরা যারা জায়গায় লোকাল লোক আছি আমাদের জন্য ভালো।
তো এই কার্যক্রমগুলো যদি আরেকটু ফাস্টলি করা যেত তাহলে দেশের এবং আমাদের ইনকাম সোর্সটা বাড়তো। সরকার যদি একটা নজর রাখে তাহলে আমাদের কোর্টটা একটু উন্নত হবে। আমাদের সাধারণ শ্রমিক, আমাদের সাধারণ গাড়ির মালিক, আমাদের সাধারণ ড্রাইভার, আমরা সবাই করে মিলে খাইতে পারবো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে মোট কার্যক্রমের 60%-এরও বেশি রপ্তানি কেন্দ্রিক হয়ে উঠেছে। এর বছরগুলোতে কিছু সমস্যার কারণে আমদানি কিছুটা কম ছিল, তবে এই 25-26 অর্থ বছরে আমদানিও কিছুটা বেড়েছে। তো এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি খুব শীঘ্রই আমদানি রপ্তানি আবার আগের মতো বৃদ্ধি পাবে এবং বন্দরের কার্যক্রমে আবার গতিশীলতা আসবে এবং একই সাথে সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বাংলাবান্ধা কাস্টমসের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে 230 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 424 কোটি টাকা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। শেরপুরে হিমাগারে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 57,000 বস্তা আলু পচে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা করে সমাধানের কথা জানিয়েছেন তাজ কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। বিপুল পরিমাণ আলু নষ্ট হয়ে যাওয়ায় আগামী মৌসুমে বীজ সংকটের শঙ্কা দেখা দিয়েছে। তাজ কোল্ড স্টোরেজ শেরপুরে সরকারি দুটি হিমাগারের বাইরে জেলার কৃষকদের আলু সংরক্ষণের সবচেয়ে বড় ভরসার জায়গা। কিন্তু গত 14 জুলাই রেফ্রিজারেশন ইউনিটের একটি পাইপ ফেটে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়ে বদলে যায় চিত্র। 3টি সংরক্ষণ চেম্বারের মধ্যে দ্বিতীয় চেম্বারে থাকা প্রায় 3100 মেট্রিক টন আলু নষ্ট হয়ে যায়। ভালো দামের আশা এবং পরবর্তী মৌসুমের বীজ হিসেবে আলু সংরক্ষণ করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। এই দুর্ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে তারা। পিসিতে 300 বস্তা ছিল এবং ভিতরে আরো 200 বস্তা আমার মনে করেন ক্ষতি হয়েছে। আলু ব্যবসা করে একবারে পঙ্গু হয়ে গেলাম, করোনা কিছু নাই। কোম্পানির কাছে একটা আবদার জানাই, যেহেতু আমাদের ক্ষতি হয়ে গেছে যাতে কোম্পানি এটা আমাদের ন্যায্য মূল্যটা দেয়। দুর্ঘটনার খবরে ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারের সামনে বিক্ষোভ করে ক্ষতিপূরণ দাবি করেন। হিমাগার কর্তৃপক্ষ বলছে সবার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কোন অবস্থাতে যেন কৃষক এবং প্রতিষ্ঠান উভয়ের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে যেন সমন্বয় করা যায়, সেটার জন্য আমরা আপনার চেষ্টা করছি। কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা কৃষি কর্মকর্তা। এই দুর্ঘটনার কারণে আগামী মৌসুমে বীজ আলুর সংকট দেখা দিতে পারে এমন শঙ্কাও কৃষি বিভাগের। বীজ আলু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী আলু মৌসুমে বীজ আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে যৌথভাবে আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটা চালিয়ে যাব। চলতি মৌসুমে শেরপুরে 5045 হেক্টর জমিতে 1,09,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়। তাপস সরকার, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।